আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাকাউন্টিং থিওরি প্রথম অঙ্কর অধ্যায় শুরু হচ্ছে 7 নম্বর থেকে। আর্নিং ম্যানেজমেন্ট, আয় ব্যবস্থাপনা। এই অধ্যায়ে আমাদের অঙ্ক শিখতে হবে 4টা ফরম্যাটের। ফরম্যাট নাম্বার 1 আর্নিং পার শেয়ার ইপিএস, পয়েন্ট নাম্বার 2 বন্ড ভ্যালুয়েশন, পয়েন্ট নাম্বার 3 স্টক ভ্যালুয়েশন, আর ফরম্যাট নাম্বার 4 কস্ট অফ ডেট। 4 নম্বর ফরম্যাটটা গুরুত্ব কম, আর 1 2 3 এই তিনটা খুব গুরুত্বপূর্ণ। তিনটাই ফলো করতে হবে, খুব ভালোভাবে শিখতে হবে। তাহলে এখান থেকে বি পার্ট এবং সি পার্ট 2 সেট প্রশ্ন পাবো ইনশাআল্লাহ। ফরম্যাট 1 2 3 আর্নিং পার শেয়ারে এটা সব আমাদেরকে শিখতে হবে। আমরা এটা ছোটবেলা থেকেই শিখছি, ফার্স্ট ইয়ার থেকেই। হ্যাঁ, ফাইন্যান্সে ছিল সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন হয়, কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট মাইনাস করলে ইবিআইটি পাওয়া যায়। আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, এখান থেকে প্রথমে ইন্টারেস্ট বাদ দিলে ইবিটি থাকে, ইবিটি থেকে ট্যাক্স বাদ দিতে হয়। ইবিটি মানে কি? আর্নিং বিফোর ট্যাক্স। তো ট্যাক্স বাদ দেওয়ার পরে আর্নিং আফটার ট্যাক্স ইএটি হয়ে যাবে। ইএটি থেকে যদি প্রিফারেড থেকে বাদ দিতে হবে, বাদ দেওয়ার পরে যেটা হবে সেটা হলো ইএসইএস, আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক শেয়ার। এই ইএসইএস কে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে আর্নিং পার শেয়ার ইপিএস পাওয়া যাবে। নাম্বার অফ শেয়ার প্রসেস সাপ্লাই দেওয়া থাকবে। এখানে আরো দুইটা প্রসেস হতে পারে, রিটার্ন অন ইকুইটি, কস্ট অফ ইকুইটি বলা হয়। সূত্রটা হলো ইএসইএস কে শেয়ার ক্যাপিটাল দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করতে হবে, পার্সেন্টেজ বেরিয়ে আসবে এখান থেকে। লাস্ট প্রশ্ন রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আরওআই। ইবিআইটি কে টোটাল ক্যাপিটাল দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করতে হবে। এই ছিল আমাদের 1 নম্বর ফরম্যাটের সূত্র। এগুলো দিয়ে আমরা এখন আজকে 1 নম্বর ফরম্যাটের আলোচনা অঙ্কগুলো শিখে আসি। 2 নম্বর ফরম্যাট আমরা পরে দেখি। তাহলে আজকে ক্লাসে 1 নম্বর ফরম্যাটের অঙ্ক সব শেষ করে ফেলতে হবে। অঙ্কগুলো অনেক ইজি, একটু মনোযোগ সহকারে শুনতে হবে। ইজি প্লাস কোম্পানি রিসেন্টলি সোল্ড 20,000 ইউনিট অ্যাট এ রেট অফ 10 টাকা পার ইউনিট। ইজি প্লাস তারা 20,000 বই বিক্রি করে 10 টাকা পার ইউনিট, $10। অ্যানুয়াল ফিক্সড কস্ট 50,000 টাকা এন্ড ভেরিয়েবল কস্ট পার ইউনিট 4 টাকা। অ্যানুয়াল ইন্টারেস্ট চার্জ অন ডেট ক্যাপিটাল, ঋণের পরিমাণ 1 লাখ এর উপরে 10%। তাহলে প্রতি বছরের সুদ আসে 10,000, 1 লক্ষ গুণ 10%। এন্ড ফার্ম হ্যাজ 12% প্রিফারেড ডিভিডেন্ড, প্রিফারেড স্টক আছে। প্রিফারেড স্টক 50,000 টাকা, 12% 5 বরং 60, 6,000 টাকা ডিভিডেন্ড প্রতি বছরে। The company currently has 1000 শেয়ার অফ কমন স্টক, বর্তমানে তাদের 1000 শেয়ার আছে, শেয়ার সংখ্যা 1000। Assuming that the company is in 40% ট্যাক্স ব্র্যাকেট, সরকারকে ট্যাক্স দিয়ে থাকে কর্পোরেট ট্যাক্স 40%। You are required to calculate the earning per share at current level sale, at 25,000 level sale এবং 30,000 level sale। তিনটা লেভেলের জন্য আমাদেরকে ইপিএস 3টা করতে হবে। এই জন্য একসাথে একটা ছক তৈরি করতে হবে 3 কলাম বিশিষ্ট। টাকার কলাম হবে এ বি সি, 3টে কলাম, আর পার্টিকুলারের জন্য একটা। ইপিএস যখনই বলবে তখন আমরা বুঝবো এটা ফরম্যাট অনেক 1 নম্বর নিয়মের অঙ্ক। 2 নম্বর নিয়ম তো আমাদের আলাদা বলবে, সেটা যখন প্রশ্ন বলবে প্রশ্ন। হ্যাঁ, ও বন্ড ভ্যালুয়েশনের সাথে এর কোনো সম্পর্ক নেই। আমাদের প্রথমেই শিখছি আমরা সিলেবাসে কয়টা নিয়ম এখানে দেওয়া হয়েছে, 4টা। তো বন্ড ভ্যালুয়েশন বললে বন্ড সম্পর্কে ইনফরমেশন থাকবে, তখন আমরা 2 নম্বর ফরম্যাটে সেটা সেই নিয়মে করব। 3 নম্বর স্টক ভ্যালুয়েশন, 4 নম্বরে ডেট, আর 1 নম্বরে এই যে ইপিএস সংক্রান্ত সব একই জাতীয় অঙ্কগুলো আমরা 1 নম্বর ফরম্যাটে নিয়ে আসছি। তো অঙ্কগুলো আমরা পড়েই চিনতে পারবো। এখন ইপিএস তৈরি করার জন্য আমাদের যে ছকটা শেখানো হয়েছে সেই ছক অনুযায়ী চলে আসলাম। সবাই খেয়াল করছেন তো? জায়েদ আমার কথা শুনতে পাচ্ছে?
আচ্ছা, তাহলে সেলস ইউনিট 20,000, 25,000, 30,000। সেলস রেট ছিল কত? 10 টাকা। 10 টাকা গুণন 20,000, 2 লাখ। 10 টাকা গুণন 25,000, 2.5 লাখ। 10 টাকা গুণন 30,000, 3 লাখ। এবার সেল থেকে ভেরিয়েবল কস্ট মাইনাস করতে হবে। তাহলে 60 টাকা দিয়ে গুণ করলাম ভেরিয়েবল কস্ট 4 কোটি 80, 4 25 1 লাখ, 4 30 1,20,000। ভেরিয়েবল কস্ট বাদ দেওয়ার পরে যে ফলাফল থাকে তার নাম কি হয়? কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন থেকে বাদ দিতে হয় ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট কত ছিল পরিস্থিতি? 50,000। আচ্ছা, এটা বাদ দেওয়ার পরে ইবিটি, ইবিআইটি, আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। এখান থেকে প্রথমে ইন্টারেস্ট বাদ দিতে হবে, তারপর ট্যাক্স বাদ দিতে হবে। ইন্টারেস্ট ধার্য হয় ডেট ক্যাপিটালের উপরে। ডেট ক্যাপিটাল কত দেখেছি আমরা? 1 লাখের উপর 10%, সুদ আসে 10,000। বাদ দেওয়ার পরে যেটা থাকে এটা হলো ইবিটি। ইবিটি আর্নিং বিফোর ট্যাক্স। এবার ট্যাক্স বাদ দিব। ট্যাক্স বাদ দিলে হবে ইএটি, আর্নিং আফটার ট্যাক্স। এখান থেকে বাদ দিতে হবে প্রিফারেড ডিভিডেন্ড, পিডি। প্রিফারেড ডিভিডেন্ড বাদ দেওয়ার পরে যেটা থাকবে ইএসইএস, আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক শেয়ার, ইএসইএস। ইএসইএস কে ভাগ করতে হবে নাম্বার অফ শেয়ার দিয়ে, তাহলে পাওয়া যাবে ইপিএস। ক্লিয়ার? এই হলো ইপিএস এর সূত্র, ফর্মুলা, ছক। কি সবাই বুঝতে পারছি না? মাঝে মাঝে প্রিফারেড থাকবে না, তখন ইএটিকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করে ফেলবো। ঠিক আছে না? প্রিফারেড মাঝে মাঝে থাকে না, এই জন্য আমরা এটিকে বলি মেহমান। মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না। পার্মানেন্ট প্রতিদিন আসলে তো পার্মানেন্ট হয়ে যায়, তাই না? সদস্য হয়ে যায়, এই জন্য এটা মেহমান। যাই হোক, ইএটিকে তখন ভাগ করে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করলে ইপিএস পেয়ে যাবো। ইপিএস বের করা আমরা বুঝতে পারছি। কি কারোর কোনো সমস্যা হয়েছে বলেন তো এই অঙ্কে? জায়েদ কি আমার কথা শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা দ্বিতীয় অঙ্কে যেতে পারি। 2 নম্বর অঙ্ক বলা আছে ঢাকা লিমিটেড কোম্পানি সোল্ড 20,000 ইউনিট অফ গুডস দিস ইয়ার। এবছরে 20,000 ইউনিট ঢাকা কোম্পানি তারা বিক্রি করে 10 টাকা পার ইউনিট। অ্যানুয়াল ফিক্সড কস্ট 40,000 এন্ড ভেরিয়েবল কস্ট পার ইউনিট 5 টাকা। আগের অঙ্কে ছিল 60 টাকা, এবার বলছে ভেরিয়েবল 5 টাকা। The company has 10% debt capital, 1 লাখের উপরে 10% সুদ, 10,000 টাকা সুদ হবে। 12% প্রিফারেড 70,000 টাকা। 70,000 উপরে 12%, 7 বরং 84, অর্থাৎ 8,400 টাকা প্রিফারেড ডিভিডেন্ড। The company currently has 2,000 শেয়ার, আগে ছিল 1,000 শেয়ার, এবার বলছে 2,000 শেয়ার। ইনফরমেশন গুলো আগের মতো সেম, সব ইনফরমেশন দেওয়া আছে। অঙ্কটা তো সেম অঙ্ক নাকি, শুধু ফিগারটা একটু চেঞ্জ আছে। 1,000 শেয়ারের জায়গায় 2,000 শেয়ার, 50,000 প্রিফারেড ডিভিডেন্ডের জায়গায় 70,000 প্রিফারেড শেয়ার, তাই তো? ভেরিয়েবল কস্ট ছিল আগে 60 টাকা, এখন 5 টাকা। Assuming the company tax bracket 40%, you are calculate the earning per share. লেভেল হচ্ছে কয়টা জিশান? কারেন্ট লেভেল সেল 22,000 লেভেল সেল। কারেন্ট লেভেল হচ্ছে 20,000 আর এই হচ্ছে 22,000। তাহলে টাকার কলাম হবে 2টা, পার্টিকুলারে একটা, মোট 3টা কলাম বিশিষ্ট একটা ছক তৈরি করলাম। সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে ইবিআইটি, ইবিআইটি থেকে প্রথমে ইন্টারেস্ট বাদ দিতে হয় ইবিটি, ট্যাক্স বাদ দিলে হয় ইএটি, ইএটি থেকে প্রিফারেড ডিভিডেন্ড বাদ দিলে ইএসইএস, ইএসইএস কে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলে ইপিএস। খুবই ইজি আছে নাকি? হ্যাঁ, তাহলে এই ফরম্যাটে সকল অঙ্ক আমরা কিন্তু এভাবেই পাবো। তিন নম্বর অঙ্কে চলে গেলাম। The capital structure of ABC Limited is composed of common stock capital of 1 লক্ষ টাকা, তবে 1,000 শেয়ার 100 টাকা করে দাম, and 15% debt capital 2 লাখ। 2 লাখের উপরে যদি 15% গুণ করা হয় সুদের পরিমাণ হবে 30,000 টাকা। কর্পোরেট ট্যাক্স 25%। The company last year data were as follow: সেল 20,000 ইউনিট 10 টাকা করে, ভেরিয়েবল কস্ট 4 টাকা করে, ফিক্সড কস্ট 70,000,
ফাইন্ড আউট দ্য ইপিএস। ইপিএস বের করো। এখন ইপিএস বের করার পরে এবার বলছি এন্ড শো দ্যাট, এবং দেখাও যে হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট, কি প্রভাব পড়বে অফ ইনক্রিজিং দ্য সেল বাই 40 and 60। যদি আমরা সেল 40% বাড়াই, কারেন্ট লেভেল যে সেল আছে তার থেকে আমরা 40% বাড়াতে চাচ্ছি, তাহলে 40% কত হবে? 20,000 এর 40% হয় 8,000, তাহলে হলো 28,000। আর 60% 20,000 উপরে গুণ করলে 6 দুগুণে 12,000, 12 আর 20 কত? 32,000। এই যে ইম্প্যাক্ট, ইফেক্ট বলা হয়েছে, এই ইফেক্টটা তিনটে জায়গায় প্রভাব ফেলে। একটা হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন সেল, সেলের পার্সেন্টেজ কত পার্সেন্ট বাড়ালাম, এরপরে নির্ভর করে ইবিআইটি চেঞ্জ হবে আর ইপিএস এর চেঞ্জ হবে। কত পার্সেন্ট চেঞ্জ হলো সেটা আমরা দেখাবো। সামান্য 40% বিক্রয় বাড়ালে প্রায় 100%-এর উপরে আমাদের ইবিআইটি বেড়ে যায়, আর ইপিএস প্রায় 200% বেড়ে যায়। এজন্য বিক্রয় বাড়ানোর জন্য চেষ্টা করতে হবে বেশি। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ। এখন আমরা এখানে ইপিএস করবো যে কারেন্ট লেভেল দেখলাম কত হাজার ইউনিট, 20,000 ইউনিট। এইটার সাথে সাথে ওই 28,000 আর 32,000 একসাথেই করব। তো সবাই একটু দেখি, 20,000 ইউনিট, 28,000 ইউনিট আর 32,000 ইউনিট। এবার সেল 10 টাকা করে গুণ করলাম, তাহলে 20,000 গুণন 10, 28,000 গুণন 10, 32,000 গুণন 10। আচ্ছা, এরপরে ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট হচ্ছে 20,000 গুণন 4, 28,000 গুণন 4, 32,000 গুণন 4। আচ্ছা, সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন থেকে বাদ দিতে হবে ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট বাদ দিলে কি পাওয়া যাবে? ইবিআইটি। আচ্ছা, ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিতে হবে, ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে ইবিডি পাওয়া যাবে। আচ্ছা, ইবিডি থেকে ট্যাক্স বাদ দিলে ইএটি পাওয়া যাবে। এবার ইএটি কে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করতে হবে। এখানে প্রিফারেড নাই, এই অঙ্কের ভিতরে কোনো প্রিফারেড শেয়ার পেয়েছি? মেহমান নাই, তাহলে ইএটি ইট, ইট মানে খাও। এবার খাওয়া শুরু করো। সাধারণ মানুষ যারা বাড়িতে আছে তারাও তো খাবে নাকি, তাদের জন্য রান্না হয়েছে না? খাওয়া শুরু করলো। তাহলে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ বটনা করে নিল। এক একজনের ভাগে পড়েছে প্রথমটা 15 টাকা, 51 টাকা আর 69 টাকা নাকি। এখন হোয়াট উইল বি ইম্প্যাক্ট, কি প্রভাব পড়বে? প্রভাব বলছিলাম বিক্রয়ের সাথে আমাদের যে 40% বিক্রয় বাড়ালাম, এতে ইবিআইটি কত পার্সেন্ট বাড়ছে এটা দেখতে হবে প্রভাব। এখানে দ্বিতীয় কলামে দেখছি ইবিআইটি 98,000 হয়েছে, আগে কত ছিল দিশান? তাহলে 48,000 বেড়ে গেছে। তো 98,000 মাইনাস 50,000 ডিভাইডেড বাই 50,000 ইন্টু 100, 96% বেড়েছে ইবিআইটি। এই পয়সাটা দেখা যাচ্ছে 1,22,000। 1,22,000 থেকে 50,000 বাদ দিয়ে আবার 50,000 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করতে হবে। ক্লিয়ার কিনা? তাহলে 144%। তাহলে আমরা বিক্রয় বাড়ালাম মাত্র 60%, ইবিআইটি বেড়ে গেল 144% প্রভাব পড়লো, এখানে বেড়ে গেল। এই জন্য মালিক পক্ষ সবসময় সেলস ডিপার্টমেন্টে খুব প্রেসারে রাখে যে তোমার বিক্রয় বাড়াতে হবে, বিক্রয় বাড়াতে হবে। আচ্ছা, এবার আসি ইপিএস। ইপিএস ছিল আগে 15 টাকা, এখন 51 টাকা। 51 থেকে 15 বাদ দিয়ে 15 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করিলে 240, অর্থাৎ 240%। আমরা বিক্রয় বৃদ্ধি করেছিলাম মাত্র 40%, অথচ আর্নিং বেড়ে গেল কত পার্সেন্ট? মালিকের আয় বেড়ে গেল 240% ইপিএস, তাই না? তাহলে তো মালিক পাগল হয়ে যাবে বিক্রয় বাড়ানোর জন্য। বিক্রয় বাড়ালাম মাত্র 60%, মালিকের ইপিএস বাড়লো 360%। তাই সবসময় সেলস ডিপার্টমেন্টে মিটিং হয় আর এসআরদেরকে টার্গেট দিয়ে দেয়। তুমি 1 লাখ টাকা বিক্রি করেছিলে গত মাসে, এই মাসে 1.5 লাখ বিক্রি করবা, এভাবে তাকে প্রেসার ক্রিয়েট করা হয়, তাই না? হ্যাঁ, বাড়াতে পারলেই তো মোটামুটি ইনকাম বাড়বে। এই হলো প্রভাব।
এটা আমরা বলবো এভাবে, since the increase of sale of 40%, so increase of EBIT is 96 and EPS 240%, নাকি? When the increase of sale 60%, then increase of EBIT 144 and EPS 360%. তার মানে যখনই আমরা 60% বিক্রয় বৃদ্ধি করলাম তখনই আমাদের EBIT বাড়লো 144% and EPS বাড়লো 360%। এইটাই ছিল আমাদের প্রভাব। সবাই বুঝতে পারছে? তাহলে আমরা তিনটা অঙ্ক শেষ করে ফেললাম। 4 নম্বর অঙ্কে কি আমরা আসবো? এই ফরম্যাটে সবগুলো আজকে দেয়া থাকবে, কারণ অঙ্ক তো সব একই রকম। আচ্ছা, 4 নম্বর অঙ্কে আলাদা কিছুই নেই। এখানে সুমন আর সুজন দুইটা কোম্পানি, সুমন আর সুজন দুইটা কোম্পানি, এদের প্রেজেন্ট লেভেল সেল 20,000 আর 30,000। এখন ইনক্রিজ করছে যে সুজন এখন থেকে বিক্রি করবে 30,000 আর সুমন বিক্রি করবে 40,000। তাহলে বাড়ানো বৃদ্ধি করেছে তারা, তাই না? দুইটাই কিন্তু দুইটা করে কলাম, তাহলে দুই কোম্পানির 4টে কলাম হবে। সুজনের জন্য দুটো কলাম, সুমনের জন্য দুটো কলাম। ক্লিয়ার? এর কি তৈরি করতে হবে? ইপিএস তৈরি করতে হবে। ইপিএস তৈরি করে দিলেই কোনো প্রভাবের কথা বলিনি, সুতরাং পেরে গেলাম নাকি? আচ্ছা, এখানে একটা ইনকাম বলা হয়েছে, এই ইনকামের একটা প্রেজেন্ট ভ্যালু, এটা আসলে আমাদের লাগবে না, এটা বাদ 5 নম্বর বাদ দিলেই হচ্ছে। এটার এই ফরম্যাটে অঙ্ক না। 6তে আসি, 6তে আছে 50,000 ইউনিট লেভেল, তাই না? কারেন্ট লেভেল 50,000। আচ্ছা, সব ইনফরমেশন এখানে দেওয়া আছে, সেলিং প্রাইস, ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, টোটাল অ্যাসেট, শেয়ার ক্যাপিটাল, শেয়ারের সংখ্যা বের করতে হবে এখান থেকে। এরপরে ডেট ক্যাপিটাল, ঋণের পরিমাণ দেওয়া আছে 10% আরে, কর্পোরেট ট্যাক্স দেওয়া আছে। এখন বলছে প্রপোজ ইনক্রিজ সেল, সেল বাড়াতে হবে কত পার্সেন্ট? হ্যাঁ, আমাদের এমনি আছে নরমালি 50,000, যদি আমি 25% বাড়াই তাহলে 12,500 বেড়ে যাবে না? তাহলে 50 আর 12,500 বা 68,500 হয়। এখন আমাদের তৈরি করতে ক্যালকুলেট দ্য ইপিএস, ইপিএস তৈরি করতে আমরা পারবো এটা 6 এর মধ্যে, তাই না? ROA, রিটার্ন অন অ্যাসেট, বোথ লেভেল, উভয় লেভেলে। এখন ROI, ROA একই জিনিস, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, রিটার্ন অন অ্যাসেট। EBIT ডিভাইড বাই টোটাল অ্যাসেট বা টোটাল ইনভেস্টমেন্ট। EBIT কোথায় ছিল? এই 4 লাখ আর 5 লাখ করছে আর 87,500। আমরা এটাকে ভাগ করব, কি দিয়ে ভাগ করব? টোটাল অ্যাসেট দ্বারা। টোটাল অ্যাসেট উপরে লেখা রয়েছে 12 লাখ, কোথায় ছিল? প্রশ্নে সাপ্লাই দেওয়া হয়েছে না? 15 সালের প্রশ্ন কিন্তু এটা। 12 লক্ষ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলাম, যে কত পার্সেন্ট আসলো? 33.33, আর এটা হলো 48.96%। ক্লিয়ার? এরপরে আসি 7 নম্বর অঙ্কে। এখানে আমাদের ক্যাপিটাল স্ট্রাকচার এমন দেওয়া হয়েছে যে আমরা জানি 100% হলো মোট মূলধন। তার মধ্যে if the company has 35% debt capital and 65% equity capital and earning 15% on it the asset, যা বিনিয়োগ করা হবে তার উপরে আয় হবে 15%। তাহলে বিনিয়োগ করেছি আমরা 100%, টাকাটা কোথায় পেলাম? বসে ঋণ করেছি 35% আর নিজস্ব টাকা ছিল 65%, মিলে সব মিলে 100% হয়েছে কিনা? এখন হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ রিটার্ন অন ইকুইটি। এখন হোয়াট পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি মানে কস্ট অফ ইকুইটি দেখাতে হবে। assuming it the pays 10% for debt capital while the tax rate 40%। আচ্ছা, এখন এখানে আমরা যেটা দেখলাম যে 40%, সাফ করেছে না, তাহলে অঙ্কটা শুরু করতে কি হবে? টোটাল ক্যাপিটাল 100 টাকা, এর মধ্যে ডেট ক্যাপিটাল 35% 35 টাকা, আর ইকুইটি ক্যাপিটাল 65% মানে 65 টাকা। মোট ক্যাপিটাল কত দিছেন? 100 টাকা। এখন ডেপ্টের উপরে ইন্টারেস্ট হবে 10%, তার মানে 35 টাকার উপরে 10% সুদ আসবে।
আচ্ছা, এখন আর্নিং বসে মোট যা বিনিয়োগ করবো তার 15%, বিনিয়োগ করেছি আমরা 100 টাকা, তাই ইবিআইটি হলো 15 টাকা, 15%। সেখান থেকে ইন্টারেস্ট বাদ দিলাম 3 টাকা 50 পয়সা, 35 টাকা 10%। ইবিটি থাকলো, ট্যাক্স বাদ দিলাম 40%। ইএটি পাওয়া গেল, ইএটি কে ভাগ করতে হবে ক্যাপিটাল দ্বারা, ইকুইটি দিয়ে 65 টাকা দ্বারা, 65 টাকা ক্যাপিটাল, তাই না? ওনার সিকিউরিটি এটা দ্বারা ভাগ করে একসাথে গুণ করলাম, কত পার্সেন্ট আসলো? 10.62%। এটাই হলো কস্ট অফ ইকুইটি। এটাই কেই অনেক সহজ না? হ্যাঁ, এইটুক সহজ একটা অঙ্ক, যারা দেখবে না, দেখে যাবে না, তারা বুঝবে না, তারা যাই ভুল করেছে, মানে পারবেই না যে কি করতে হবে, এটাই তো বুঝতেছেন। এখন 30% আর 65% না দিয়ে যদি 40-60 দেয়, নিয়ম তো এটাই থাকবে, হয়তো ফিগারটা চেঞ্জ করে দেবে, টাকার অ্যামাউন্টটা চেঞ্জ করে দেবে। সবাই পারবে তো ইনশাল্লাহ? এখানে বলছে 20,000 ইউনিট 25 টাকা করে বিক্রি করা হয়, ভেরিয়েবল কস্ট 10 টাকা, ফিক্সড কস্ট হচ্ছে 1,50,000, কমন স্টক শেয়ার আছে 20,000 শেয়ার, আর ডেট ক্যাপিটাল আছে 2 লক্ষ টাকা 10%, প্রিফার্ড আছে 8 লাখ টাকা 5% হারে। এই তো কর্পোরেট ট্যাক্স আছে। এখন কি তৈরি করতে হবে? ব্রেক ইভেন পয়েন্ট। এখন ব্রেক ইভেন কি? হোয়াট ইজ ব্রেক ইভেন? Break even point is that point there are no difference between the cost and revenue. That means there are no gain or loss. That is break even point. Break even point in টাকা, in unit, দুইটা বের করতে হয়। তাহলে show the graph, গ্রাফ দেখানো যায়। গ্রাফ দেখাতে গেলে ব্রেক ইভেন ইন ইউনিট এবং ইন টাকা দুইটাই বের করতে হবে, তাহলে গ্রাফে দেখাতে পারবো। প্রথমে 1 নম্বর রিকোয়ারমেন্ট, ব্রেক ইভেন ইন ইউনিট দেখালাম, ফিক্সড কস্ট বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। ফিক্সড কস্ট পরিশোধ দেওয়া আছে 1.5 লাখ, কন্ট্রিবিউশন সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিতে হয়। সেল হলো 25 টাকা, ভেরিয়েবল কস্ট 10 টাকা। আচ্ছা, 25 থেকে 10 বাদ দিলে কত থাকে? 15। 15 দ্বারা ভাগ করলে কত হাজার ইউনিট হয়? এই 10,000 ইউনিটে কত টাকা বিক্রি হবে? ব্রেক ইভেন ইন টাকা 10,000 গুণন 25, 2.5 লক্ষ টাকা। এখন গ্রাফ আঁকাচ্ছি, সবাই মনোযোগ সহকারে একটু দেখতে হবে। প্রথমে আমরা হরিজন্টাল, এই এখানে আমরা নিলাম আছে আনুভূমিক, এটা হরিজন্টাল বলা হয়। এটা আমরা ওএক্স এক্সিস, এখানে এটা এক্স লিখে রাখলাম। এরপরে ভার্টিক্যাল, ভার্টিক্যাল হলো উল্লম্ব বা খাড়াখাড়ি, এটা ও ওয়াই এক্সিস, এটা দাগ দেওয়া হলো সাদা কাগজে। নিচেই যেহেতু গ্রাফ নাই, গ্রাফে করা লাগবে না, এটা অনুমান করে নিলাম ঠিক আনুভূমিক যেটা আছে নিচেই, এর মিডিল পয়েন্টে আসলাম, এসে আমি 10,000 ইউনিট লিখলাম। এই 10,000 ইউনিট বরাবর একটা দাগ দিয়ে উপরের দিকে সোজা স্কেল দিয়ে আমরা উপরে চলে গেলাম। আচ্ছা, এবার আসি ও ওয়াই এক্সিসে ঠিক মিডিল পয়েন্টে একটা দাগ দিব, এখানে আমরা 2.5 লক্ষ টাকা লিখবো। 2.5 লক্ষ টাকা বরাবর এদিকে চলে আসলাম। এখন দুইটা রেখা ছেদ বিন্দু, এই ছেদ বিন্দুটা হলো আমাদের ব্রেক। ছেদ বিন্দুর উপরে চলে গেলে লাভ হবে, নিচে আসলে কিন্তু লস হবে। এখন আসি ফিক্সড কস্ট 1.5 লক্ষ টাকা বলেছিল প্রশ্নে। যদি এটা 2.5 লক্ষ হয়, তাহলে অনুমান করে আমরা 1.5 লক্ষ বরাবর একটা দাগ দিয়ে এদিকে চলে আসলাম। এই হচ্ছে আমাদের 1.5 লক্ষ টাকা ফিক্সড কস্ট। সবাই ক্লিয়ার? ফিক্সড কস্টের পরে ভেরিয়েবল কস্ট শুরু হয়। ভেরিয়েবল কস্ট কিন্তু ফিক্সড কস্টের পরে থেকে শুরু হয়। এই আচ্ছা, এখান থেকে এই যে রেখাটা আমি এখন ঠিক করলাম, এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট রেখা। তবে এই রেখাটা দিতে হবে ঠিক ছেদ বিন্দুর উপর দিয়ে সোজা টেনে চলে যেতে হবে। এই যে আমাদের ভেরিয়েবল কস্ট, তাই না? এখন এটা ভেরিয়েবল কস্ট রেখা, কিন্তু যদি বলি এই রেখার থেকে আমি সোজা নিচে চলে আসি, তাহলে এদিকে আছে ফিক্সড কস্ট,
আর এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট মিলে টোটাল কস্ট রেখা হয়ে গেল এটা, তাই না? তাই টোটাল কস্ট রেখা লিখেছি এখানে। এখন আসি সেলস দেখাবো। সেলস বিক্রি না করলে আয় জিরো। ফিক্সড কোনো কি ইনকাম আছে নাকি? ফিক্সড ব্যয় আছে, ফিক্সড ব্যয়ের পরের থেকে ভেরিয়েবল কস্ট শুরু হয়। আর ইনকাম কোনো ফিক্সড নেই, তাই ইনকামটা জিরো থেকে শুরু হয়। এই যে জিরো আছে এখানে এসাদ, এখান থেকে জিরো থেকে একটা দাগ দিব, ঠিক এই ছেদ বিন্দুর উপর দিয়ে চলে চলে যাবে এই যে, এটা কি রেখা? সেলস রেখা। সেলস উপর দিয়ে গেল, এখন এখানে সেলস গেল উপর দিয়ে আর কস্ট রেখা গেল নিচে দিয়ে। যতটুকু জায়গা এরিয়া আছে ভিতরে এইটুকু হলো প্রফিট এরিয়া। এই জায়গাটা কি? প্রফিট এরিয়া। আচ্ছা, যেখানে আমাদের সেলস রেখা এবং ব্যয় রেখা ছেদ করেছে ওটা তো ব্রেক ইভেন। তার নিচে যে জায়গাটা আছে এই যে ব্যয় উপর দিয়ে যাচ্ছে, আয় নিচে দিয়ে যাচ্ছে, তাহলে কি এটা কি লস এরিয়া? তাহলে নিচে লস এরিয়া, উপরে তো প্রফিট এরিয়া নাকি? আচ্ছা, এই হলো আমাদের ব্রেক ইভেন। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট, এই ছেদ বিন্দুকে ব্রেক ইভেন পয়েন্ট বলা হয়। চিত্র কি বুঝতে অসুবিধা হয়েছে কারোর অনলাইনে? কারো সমস্যা যদি না হয় তাহলে আমরা এর পরেরটা কাজ করি। পরের কাজটা দ্বিতীয় রিকোয়ারমেন্ট কি চাইছিল নাহার? ইপিএস, কারেন্ট লেভেল সেল আর 25,000 লেভেল সেল। ইপিএস বানাতে হবে দুইটা লেভেলে। তাহলে আসি কারেন্ট লেভেল 20,000 আর 25,000, সেল প্রাইস 25 টাকা, গুণ করে যা পাইলাম সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলাম, কন্ট্রিবিউশন পেয়ে গেলাম। ফিক্সড কস্ট দেয়া আছে 1.5 লাখ, বাদ দিলে ইবিআইটি, ইন্টারেস্ট বাদ দিলে হলো ইবিডি, ট্যাক্স বাদ দিলে ইএটি। প্রিফারেড কি আছে এই অঙ্কে? আছে 8 লাখ। তাহলে 5,40,000 প্রিফারেড ডিভিডেন্ড বাদ দেওয়ার পরে ইএসএস, নাম্বার অফ শেয়ার বসিয়ে ভাগ দিলাম, ইপিএস পেয়ে গেলাম। অঙ্ক শেষ। কি সহজ আছে? প্রত্যেকটা অঙ্ক সেম। আমরা কিছুক্ষণ আগে 7 নম্বরের একটা অঙ্ক করেছিলাম, ওই অঙ্কটা এই 36, 70 একই অঙ্ক কিনা? তাহলে এই ফরম্যাটের অঙ্ক তো সব একই রকম, শুধু ফিগারটা একটু চেঞ্জ করতেছি শুধু, তাছাড়া তো হবে একই নাকি? ইনশাআল্লাহ। এখানে কয়টা অঙ্ক আছে? যেহেতু আমরা দ্রুত এগোতে হবে, 16টা। তাহলে 16টা অঙ্ক। এর মধ্যে আমাদের বইতে মাত্র 3টে বা 4টা মনে হয়, 4টা না 5টা দিয়ে আছে সাজেশনে। এই ফরম্যাটে সাজেশনে 4টা অঙ্ক দিয়ে আছে সাজেশনে, ওই 4টা অঙ্ক করে আসলে হবে। হ্যাঁ, তারপরে অঙ্ক আমরা সবগুলোই করলাম, সবগুলোই দেখলাম, বাড়িতে কাজ দিলাম 4টা। তাহলে 16টা অঙ্ক পারবো তো ইনশাআল্লাহ? যদি আমরা ওই 4টা অঙ্ক, মেহেদি পারবে? মেহেদি কি বলে?